সমাজ বদলাতে সময় লাগে না। মানুষ ও সমাজ সৃষ্টির পর সেই আদিকাল থেকে হাজার হাজার বছর ধরে সমাজে যে দাস প্রথা প্রচলিত ছিল, আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ১৮৬৩ সালের ১ জানুয়ারি চূড়ান্তভাবে কৃতদাসদের মুক্তির ঘোষণায় স্বাক্ষর দেবার সাথে সাথে আইনত দাস প্রথার অবসান ঘটল। পৃথিবীর কোটি কোটি মানুষ সেদিন থেকে সত্যিকার মানুষ হিসেবে স্বীকৃতি পেল। আব্রাহাম লিঙ্কন শুধু আমেরিকার নন, পৃথিবীর ইতিহাসে যে কয়জন মানবতাবাদী গণতন্ত্রপ্রেমী মহান রাষ্ট্রনায়ক জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম। লিঙ্কনের জন্ম হয় আমেরিকার কেন্টাকি প্রদেশের ছোট্ট একটি গ্রামে। দীর্ঘ দেহ, উচ্চতায় ৬ ফুট ৪ ইঞ্চি লম্বা, লম্বা হাত, বলিষ্ঠ দেহ, দেহ অনুপাতে মাথাটি ছোট। যখন হাঁটতেন তখন শরীরটা সামনের দিকে ঝুঁকে পড়ত। যখন ১৯ বছর বয়সে পা দিলেন লিঙ্কন, এই সময় নিউ অরলিন্সের বন্দরে কিছু পণ্য নিয়ে যাবার ভার পড়ল তার উপর। একটি বড় নৌকা বোঝাই পণ্য নিয়ে রওনা হলেন লিঙ্কন। যথাসময়ে এসে পৌঁছালেন নিউ অরলিন্সে। এখানে এসেই লিঙ্কন প্রথম দেখলেন নিগ্রো, শিশু নারী পুরুষদের দাস হিসেবে বিক্রি করা হচ্ছে। দাস প্রথার ব্যাপকতা দেখে তিনি এতখানি বিচলিত হয়ে পড়েছিলেন যে তার এক সঙ্গীকে বলেছিলেন, আমি যদি কোনোদিন সুযোগ পাই এই হাজার হাজার বছর ধরে প্রচলিত এই জঘন্য প্রথার বিরুদ্ধে চরম আঘাত হানব। নিউ অরলিন্সের পণ্য বন্দরে বিক্রয় করে যথেষ্ট লাভ করলেন লিঙ্কন। লিঙ্কনের মধুর ব্যক্তিত্ব, তার জ্ঞান, সহযোগিতামূলক আচরণ, স্পষ্টবাদিতার কারণে অল্প দিনে নিউ সালেমে জনপ্রিয় হয়ে ওঠেন। এক সময় লিঙ্কন স্থির করলেন তিনি আইন পরীক্ষা দিয়ে ওকালতি করবেন। শহরের লাইব্রেরি থেকে বই এনে পড়া শুরু করলেন। ১৮৩৬ সালে লিঙ্কন কৃতিত্বের সাথে আইন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওকালতি হিসেবে খ্যাতি অর্জন করলেন। এর একটি বড় কারণ ছিল তার সততা এবং নির্লোভ মন। তিনি কখনো কোনো অন্যায়কে মেনে নিতেন না। যদি তিনি বুঝতে পারতেন মিথ্যা মোকদ্দমায় তাকে নিযুক্ত করা হয়েছে, সাথে সাথে ওকালতনামা ফিরিয়ে দিতেন। অল্প দিনের মধ্যে ইলিনয়ের রাজনৈতিক জগতে নিজেকে অন্যতম প্রধান ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করলেন লিঙ্কন। অবশেষে ১৮৪৭ সালে ওয়াশিংটন পার্লামেন্টের সদস্য নির্বাচিত হলেন। সংসদ সদস্য হিসেবে তিনি প্রত্যক্ষ করলেন ওয়াশিংটনের রাষ্ট্রপতি প্রাসাদ, হোয়াইট হাউসের অদূরেই গড়ে উঠেছে নিগ্রো দাসদের খোয়ার। বিভিন্ন জায়গা থেকে নিগ্রো দাসদের এখানে নিয়ে আসা হতো, তারপর দক্ষিণের বাজারে চালান দেওয়া হতো। দীর্ঘদিন ধরেই লিঙ্কন ছিলেন এই প্রথার বিরোধী। তিনি মনে করতেন এই প্রথা যদি অন্যায় না হয় তাহলে পৃথিবীতে কোনো কিছুই অন্যায় নয়। লিঙ্কন পার্লামেন্টের সবাই কলম্বিয়া প্রদেশের দাস ব্যবস্থা বন্ধ করার জন্য একটি বিল উত্থাপন করলেন। সম্মিলিত বিরোধিতায় সেই বিল অগ্রাহ্য হলো। ব্যর্থ মনোরথ হয়ে লিঙ্কন এলেন স্প্রিংফিল্ডে, আবার আইনের ব্যবসা শুরু করলেন। তিনি স্থির করেছিলেন তার রাজনৈতিক আঙিনায় ফিরে যাবেন না, কিন্তু নিগ্রো কৃতদাসদের উপর ক্রমাগত শোষণ অত্যাচার দেখে তিনি এতখানি বিচলিত হয়ে পড়লেন, দাস ব্যবসার বিরুদ্ধে পুনরায় তীব্র ভাষায় সরব হয়ে উঠলেন। ১৮৫৪ সালে গড়ে উঠল নতুন রিপাবলিক পার্টি। এই পার্টির অন্যতম প্রধান সংগঠক ছিলেন আব্রাহাম লিঙ্কন। তিনি এই দলের রাজনৈতিক আদর্শের কথা এত সুস্পষ্ট এবং যুক্তিপূর্ণভাবে ব্যাখ্যা করলেন, সমস্ত দেশ তার বাগ্মিতায় মুগ্ধ হলো। এর অল্প দিনের মধ্যেই এক ঐতিহাসিক বিতর্কে জড়িয়ে পড়লেন লিঙ্কন। দক্ষিণের দেশগুলির দাসপ্রথার সমর্থনে যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হবার দাবি তুলতে আরম্ভ করেছিল। ডেমোক্রেটিক পার্টির সদস্য ডগলাস প্রবলভাবে দাসপ্রথার সমর্থন করতে আরম্ভ করলেন। লিঙ্কন তীব্র ভাষায় এর প্রতিবাদ করলেন। দক্ষিণের রাষ্ট্রগুলি যখন বিচ্ছিন্ন হওয়ার জন্য জোরালো দাবি পেশ করছিল, লিঙ্কন বলিষ্ঠ কণ্ঠে বললেন, একটি রাষ্ট্র কখনো দ্বিধা বিভক্ত হতে পারে না। আমেরিকায় অবশ্যই এক এবং ঐক্যবদ্ধ থাকবে। এই সময় রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে লিঙ্কন তার বিরুদ্ধে ডেমোক্রেটিক দলের প্রার্থী হলেন চিরপ্রতিদ্বন্দ্বী ডগলাস। আমেরিকার অধিকাংশ জনগণই সেদিন উপলব্ধি করতে পেরেছিলেন রাষ্ট্রের এই চরম সংকটে যিনি যোগ্য হাতে নেতৃত্ব দিতে পারবেন তিনি একমাত্র লিঙ্কন। ডগলাসকে হারিয়ে লিঙ্কন আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন। ১৮৬১ সালের ফেব্রুয়ারি মাসে লিঙ্কন স্প্রিংফিল্ড ছেড়ে ওয়াশিংটনের দিকে রওনা হলেন। সঙ্গে তার স্ত্রী মেরি। তার এতদিনের স্বপ্ন পূর্ণ হয়েছে, কিন্তু এই জয় আমৃত্য লিঙ্কনের সমস্ত মানসিক শান্তিকে কেড়ে নিয়েছিল। মার্চ মাসের ৪ তারিখে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন লিঙ্কন। উপস্থিত স্বল্প সংখ্যক মানুষের সামনে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, দেশ থেকে দাস প্রথা নির্মূল করতে হবে এবং কোনো কারণেই দেশ বিভক্ত হবে না। লিঙ্কন চেয়েছিলেন দাস প্রথা নির্মূল হোক, কিন্তু দেশ বিভক্ত হলে কখনোই তার সেই ইচ্ছা পূর্ণ হবে না। তাই নিজের সীমিত শক্তিকে সম্বল করে
দক্ষিণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। শুরু হলো আমেরিকার রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। 1863 সালের 1 জানুয়ারি লিঙ্কন চূড়ান্তভাবে কৃতদাসদের মুক্তি ঘোষণায় স্বাক্ষর দেবার সঙ্গে সঙ্গে আইনত কৃতদাস প্রথার অবসান ঘটল। এই ঘোষণায় তিনি বলেছিলেন, আমি আব্রাহাম লিঙ্কন আদেশ দিচ্ছি এবং ঘোষণা করছি যে উল্লেখিত রাষ্ট্রগুলোতে কৃতদাসদের যারা বন্দী রয়েছে তারা এখন থেকে স্বাধীন মুক্ত। এই আদেশ জারি করবার পর তিনি সাংবাদিকদের বললেন, যদি কোনোদিন আমার নাম ইতিহাসে স্থান পায় তাহলে আমার এই কাজটির জন্যই পাবে। এতে আমি নিজেকে সম্পূর্ণভাবে সমর্থন করেছি। যুদ্ধের প্রথম পর্যায়ে দক্ষিণের সেনাপতি লির অসাধারণ নৈপুণ্যের জন্য উত্তরাঞ্চলীয় সেনাবাহিনী যুদ্ধের বিভিন্ন পর্যায়ে পরাজিত হতে থাকে। লিঙ্কন দেশের সমস্ত মানুষের কাছে আহ্বান জানালেন যুদ্ধে যোগ দেবার জন্য। তার আহ্বানে সাড়া দিয়ে সৈন্য দলের নাম লেখালেন 40 বছরের এক প্রাক্তন ক্যাপ্টেন, নাম গ্র্যান্ট। শেষ পর্যন্ত গ্র্যান্টের প্রচন্ড আক্রমণের মুখে পিছু হটতে আরম্ভ করলেন লি। অবশেষে দীর্ঘ 5 বছর পর যুদ্ধ শেষ হলো। লি আত্মসমর্পণ করলেন। ওয়াশিংটনে ফিরে এলেন লিঙ্কন। শত শত মানুষের অভিনন্দনের জোয়ারে ভেসে গেলেন তিনি। জনগণের ভিড় কমতেই একে একে মন্ত্রী পরিষদ সদস্যরা ভিড় করেন সেখানে। এখনো কত কাজ বাকি। রাতের বেলায় থিয়েটারে যাবার কথা। অনেকটা মেরির অনুরোধেই তিনি রাজি হলেন। থিয়েটার হলে পৌঁছাতেই দর্শকরা তাকে অভিনন্দন জানালো। নিজের আসনে গিয়ে বসলেন লিঙ্কন আর মেরি। 2 ঘন্টা কেটে গিয়েছে। বক্সের দরজার সামনে যে প্রহরী ছিল তার কাছে একজন লোক এসে বলল, প্রেসিডেন্টকে একটা সংবাদ দিতে হবে। রক্ষী ভিতরে যাবার অনুমতি দিতেই আততায়ী ভিতরে ঢুকেই লিঙ্কনের মাথায় গুলি চালালো। চেয়ারের ওপর লুটিয়ে পড়লেন লিঙ্কন। লিঙ্কনকে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো থিয়েটার হলের সামনের একটি বাড়িতে। আঘাতের বিরুদ্ধে তার বলিষ্ঠ দেহের প্রাণ সত্তার দ্বন্দ্ব চলল 9 ঘন্টা ধরে। লিঙ্কন অচেতন। সেখানে উপস্থিত মেরি, লিঙ্কনের বড় ছেলে, তার মন্ত্রী পরিষদের সবাই। সকাল 7টায় অজ্ঞান অবস্থায় লিঙ্কন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুর সময় লিঙ্কনের বয়স হয়েছিল 56। এই জীবনের মধ্যেই তিনি যে শুধু যুক্তরাষ্ট্রের অখণ্ডতা এবং মানুষের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য সংগ্রাম করেছেন তাই নয়, তিনি তার কাজের মধ্য দিয়ে মানুষের মর্যাদার দিগন্তকে প্রসারিত করেছেন। তার জীবনকে উৎসর্গ করেছেন এক সার্বজনীন আদর্শের জন্য, জনগণের জন্য, জনগণের দ্বারা জনগণের শাসন, যা কখনো পৃথিবী থেকে বিলুপ্ত হবে না।